নমস্কার, আমি ডক্টর নীলেন্দু শর্মা, ডার্মাটোলজিস্ট। আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো, পুজো তো প্রায় এসেই গেল। এই সময় সবারই কিছু সাজগোজের ব্যাপার থাকে, কিন্তু এই সাজগোজ করতে গিয়ে ঠিক পুজোর পরপরই স্কিনে নানা রকম সমস্যা দেখা দেয়। সেগুলো যাতে না হয় সেই জন্য আগে থাকতে কিছু প্রোটেকশন, প্রিভেনশন এবং কিভাবে আমরা স্কিন কেয়ার করব পুজোর জাস্ট আগে আগে, সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব আমরা। ত্বক ভালো রাখার জন্য যে সমস্ত জিনিসগুলো আমরা বলে থাকি সেগুলো হলো, খাওয়া দাওয়া ঠিক রাখতে হয়, ঘুম ঠিক রাখতে হয়, জল বেশি খেতে হয়। সেগুলো তো রয়েছেই এবং সেগুলো আমরা আগেও আলোচনা করেছি। আজকে যেহেতু পুজোটা আমাদের সামনে এবং সেটা আমাদের প্রধান উপলক্ষ যে আমরা স্কিনটা কিভাবে ভালো রাখবো, শুধু সেগুলোই বলি। ঘুম যেন এই কদিন ঠিক থাকে, এই কদিন রাত জাগা যাবে না। জল অবশ্যই বেশি করে খাবেন। কিছু কসমেটিক্স লাগাতে হবে স্কিনের প্রিভেনশনের জন্য, স্কিনটাকে ভালো রাখার জন্য। যেমন ধরুন, ভিটামিন সি লাগানো যেতে পারে রাতের দিকে। দিনের বেলা এই কদিন সানস্ক্রিন লাগানো খুবই জরুরি হয়ে পড়বে, কারণ কেনাকাটা থাকে, মার্কেটিংয়ের সময় বহুক্ষণ যদি আমরা রোদ্দুরে ঘুরতে থাকি, কয়েকদিনের মধ্যেই কিন্তু স্কিনটা কালো হয়ে যাবে। ফলে এই সময় সানস্ক্রিন লাগাতে ভুলে গেলে চলবে না। রাতের দিকে এখনো পর্যন্ত কলকাতায় গরম, ভালোই ঘাম হচ্ছে, ফলে ময়েশ্চারাইজার দিনের বেলা না লাগালেও চলে, কিন্তু রাত্রিবেলা বাইরে থেকে এসে মুখটা ভালো করে ধুয়ে একটা হালকা সানস্ক্রিন লোশন লাগানো যেতে পারে। ভিটামিন সিটা আমরা সারা বছরই বলে থাকি, ফলে এই সময় সেটাও বলবো। আর মুখটা ধুতে হবে ভালো করে, ফেস ওয়াশ করতে হবে দিনে 2বার বা 3বার। আমাদের স্কিন কতটা অয়েলি, কতটা ড্রাই, তার উপরে হিসেব করে স্কিনটা 2বার বা 3বার, আমরা কতক্ষণ বাইরে থাকছি, মুখে কত কত ধুলো বালি লাগছে সেই হিসেব করে মুখটা ধুতে হবে। বারবার করে মুখ আমরা ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ধুতে বলি না, 2বার বা 3বার যথেষ্ট। এগুলো করলে মোটামুটি পুজোর আগে যে কদিন বাকি আছে স্কিনটা ভালো থাকবে। আজকাল এগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্ত মানুষের ঘরে ঘরে প্রায় পৌঁছে গেছে এবং সবার কানেও ওগুলো উঠে গেছে যে এগুলো স্কিনে লাগানো উচিত। ফলে প্রচুর মানুষ এগুলো লাগাতে থাকছেন, আমাদের জিজ্ঞাসা না করেই লাগাচ্ছেন। তাই আমার মনে হয় এগুলো নিয়ে একটু আলোচনা করা জরুরি। ভিটামিন সি আমি আগেই বললাম, ভিটামিন সি খারাপ কিছু নয়, বরঞ্চ ভিটামিন সি ভালো। ভিটামিন সি, ভালো কোয়ালিটির ভিটামিন সি লাগানো যেতে পারে স্কিনে। তবে একটা কথা মনে রাখতে হয়, ভিটামিন সি কিন্তু খুব স্টেবল মলিকুল নয়, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে কিন্তু যে সেটা থেকে গন্ধ বেরোবে বা আপনি দেখে বুঝতে পারবেন তা নয়। ফলে ভিটামিন সি যদি ভালো করে স্টোর না করা হয়, যে পেশেন্ট কিনছে সেও যদি ভালো করে স্টোর না করে, অথবা যে বিক্রি করছে সেও যদি স্টোর না করে, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যেতে পারে। ফলে ভিটামিন সি ভালো, এটা লাগানো উচিত। এটা লাগালে স্কিনের হালকা ছোপ টোপ গুলো চলে যেতে পারে। যেহেতু এটা ওষুধ নয়, ফলে অনেক দিন লাগালে স্কিন ভালো থাকবে, স্কিনের হালকা দাগ টাগ চলে যাবে, স্কিনটা একটু ভালো থাকবে। কিন্তু এটা কিভাবে লাগানো হচ্ছে, মানে কিভাবে রাখছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। খুব আলোর মধ্যে রাখা যায় না। ভিটামিন সি যে জায়গাতে বিক্রি হয় সেটা একটু ডার্ক কালারের কন্টেনারে বিক্রি হয়, এবং সেটা ফ্রিজে রাখতে বলি না, কিন্তু রোদ্দুরে রাখা যাবে না। এবং আপনি যেখান থেকে কিনছেন সেই দোকানদারও কিভাবে রাখছে সেটা কিন্তু খেয়াল করতে হবে। ভিটামিন সির কন্টেনারটা একবার খুলে ফেললে সেটা কিন্তু কতদিন লাগানো যাবে সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি সারা বছর ধরে ভিটামিন সি কোটটা খুলছেন, টিউবটা লাগাচ্ছেন, তাতে কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। তাহলে ভিটামিন সি খুব বেশি দিন রাখবেন না, দরকার পড়লে ছোট কিনুন, যেটা আপনি কিনে খুলে লাগানোর মানে 1 মাসের মধ্যে হয়তো শেষ হয়ে গেল, সেটাই ভালো। 2 নম্বর হচ্ছে সেরামাইড। সেরামাইডটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার যেটা আমাদের স্কিনের মধ্যে তৈরি হয়। মানে আমাদের সেরামাইডটা বলতে গেলে স্কিন নিজেই একটা ময়েশ্চারাইজার তৈরি করে, যার মধ্যে সেরামাইড থাকে, এবং এই সেরামাইডটা বাজারে বিক্রিও হয়। মানে আমাদের বডি যে সেরামাইড তৈরি করে তার মতো কেমিক্যাল স্ট্রাকচারের সেরামাইড বাজারে বিক্রি হয়। এখন শরীর যা তৈরি করে একদম সেটা তো তৈরি করা সম্ভব নয়, তার কাছাকাছি জিনিসগুলো তৈরি হয়। শরীর অনেক রকমের সেরামাইড তৈরি করে, বাজারে হয়তো একটা দুটো সেরামাইড পাওয়া যায়। লাগালে ক্ষতি কিছু নেই যদি সেটা কোয়ালিটি ভালো হয়। সেরামাইড বলে সে অন্য কিছু দিচ্ছে কিনা
নর্মাল একটা ক্রিম বিক্রি হচ্ছে কিনা সেটাও খুব জরুরি। কোয়ালিটি কন্ট্রোলটা খুবই জরুরি। ফলে যেটা সরকারি ছাপ লাগানো আছে বা কোনো যারা ওষুধের গুণমান যারা বিচার করে তারা ছাপ লাগিয়েছে যে হ্যাঁ এটা ঠিকঠাক, সেরকম সেরামাইড লাগানো যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এটা বেসিক্যালি একটা ময়েশ্চারাইজার, স্কিনটাকে সফট রাখবে। শীতকালে তো লাগাতেই হবে, গরমকালেও লাগানো যেতে পারে যদি আপনার স্কিনটা অতটা অয়েলি না হয়। দিনের বেলা নয়, রাত্রে সারা বছরই লাগানো যায়। সেরামাইডটা এক ধরনের ময়েশ্চারাইজার। নিয়াসিনামাইড, আপনি যেটা বললেন, নিয়াসিনামাইড হচ্ছে একটা মলিকুল যেটা আজকাল খুব ইউজ হচ্ছে এবং প্রচুর বিজ্ঞাপন দেখতে পাই নিয়াসিনামাইড নিয়ে। নিয়াসিনামাইড যদি ভালো কোয়ালিটির হয় তাহলে তাতে গালের কিছু দাগ টাগ কমতে পারে, এর ব্রণ কমানোর একটা ক্ষমতা আছে। ফলে অনেক ব্রণ মলমগুলোর মধ্যে ওষুধের কাতে গালের কিছু দাগ টাগ কমতে পারে, এর ব্রণ কমানোর একটা ক্ষমতা আছে। ফলে অনেক ব্রণ কোম্পানিগুলো যে সমস্ত ওষুধ বিক্রি হয় তার মধ্যে নিয়াসিনামাইড মিশিয়ে বিক্রি করে। ফলে এটা একটা সেই অর্থে দেখতে গেলে কিছুটা ওষুধের গুণও আছে যেটা ব্রণ কমায় এবং কিছু দাগও কমায়। ফলে ধরুন যে ক্রিম কসমেটিক্সটা আপনি মাখছেন, আপনার বয়স কম, যে ছেলেই হন বা মেয়েই হন, আপনার ব্রণও হয়, আপনার একটা ময়শ্চারাইজারের প্রয়োজন, আপনি এটা কিন্তু লাগাতে পারেন। তাতে আপনার একসাথে দুটো কাজই হবে। তবে যার প্রয়োজন নেই তার অহেতুক এটার পিছনে খরচা করার কোনো মানেও নেই। কোলাজেন বললেন না, কোলাজেন, খাওয়ার কোলাজেন, লাগানোর কোলাজেন, নানা রকমের বিক্রি হয়। এই আবার এই সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ খুব এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে যে কোলাজেন খাবো, কোলাজেন লাগাবো। কিন্তু মনে রাখতে হবে কোলাজেন মানে হচ্ছে আমাদের বডিতে স্কিনের মধ্যেও যে সমস্ত প্রোটিনগুলো থাকে সেগুলোর একটা কোলাজেন, সেগুলোর পার্ট। কিন্তু আমি কোলাজেনটা লাগালেই কি সেটা আমার স্কিনের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে সে প্রোটিনটাকে, খারাপ প্রোটিনকে ভালো প্রোটিন হতে কি সাহায্য করবে? আমি যাই লাগাচ্ছি, যাই খাচ্ছি, সেটা আমার শরীরের যেখানে প্রয়োজন সেখানে পৌঁছচ্ছে কি? পৌঁছলেও সেটা কি আদৌ যে কাজটা আমার করার কথা সেটা কি করছে? এটা নিয়ে কিন্তু সায়েন্টিফিক কোনো আমাদের তেমন কোনো ইয়ে নেই যে আমার শরীর, আমার বুড়ো হয়ে যাচ্ছি, আমার স্কিনে যা প্রোটিন আগের মতন ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, কোলাজেনটা নষ্ট হয়ে যাওয়ার জন্যই চামড়াটা কুঁচকে যাচ্ছে। ফলে আমি বাইরে থেকে কোলাজেন লাগালাম, কোলাজেনটা স্কিন দিয়ে ঢুকে ভেতরে গিয়ে কোলাজেনটা বানিয়ে ফেললো, সেটা হয় না আসলে। ফলে এটা আমরা খুব একটা সাজেস্ট করি না যে আপনি কোলাজেন খাচ্ছেন বা লাগাচ্ছেন। আমাদের জানতে হবে যে কতটা কাজে আসছে, কারণ এগুলো দামি, বেশ ভালোই দাম, সবার পক্ষে অ্যাফোর্ড করা মুশকিল। কিন্তু মানুষ কষ্ট করে অ্যাফোর্ড করছেন, কষ্ট করে কিনছেন যে যদি উপকার হয়। কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞান ঠিক ততটা এগোতে পারেনি যেখানে কোলাজেন লাগিয়ে ফেললাম আর কোলাজেন সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে গিয়ে পুরোনো কোলাজেনকে বাতিল করে নতুন কোলাজেন হয়ে গেল, সেটা এখনো হচ্ছে না। খাওয়ারগুলো লাগানোর থেকে তবু কিছু ভালো, কিন্তু তাতেও কতটা লাভ হয় সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর একটা ফর্ম। অনেকগুলো ফর্মে ভিটামিন এ পাওয়া যায়, রেটিনল একটা ফর্ম যেটার কিন্তু সায়েন্টিফিক ব্যাকআপ আছে। মানে সায়েন্টিফিক অনেক গবেষণা হয়েছে রেটিনল নিয়ে, যে রেটিনল যদি বহুদিন ধরে লাগাতে থাকে, দু একদিন নয়, দু এক মাস নয়, কয়েক বছর ধরে যদি লাগাতে থাকে, তাহলে রেটিনল কিন্তু স্কিনের কোলাজেনকে নতুন করে তৈরি হতে সাহায্য করে। ফলে রেটিনলটা লং টার্মে স্কিন একটা অ্যান্টি এজিং প্রোডাক্টের মতো, যেখানে রিঙ্কেলস হয়ে আছে, কোলাজেন নষ্ট হয়ে গেছে বলে, ইলাস্টিন নষ্ট হয়ে গেছে বলে, রেটিনল লাগাতে লাগাতে কিন্তু সেইগুলো আবার অনেকটা ঠিক হওয়া সম্ভব, কিছু পার্সেন্টেজ ঠিক হওয়া সম্ভব। ফলে এটা খারাপ কিছু নয়। কিন্তু আবার সেই যেটা আমি লাগাচ্ছি সেটার কোয়ালিটি কেমন, সেটা কোনো যারা ওষুধের গুণাগুণ বিচার করে, যারা তাদের একটা স্ট্যাম্প লাগিয়ে দেয় যে হ্যাঁ এটা ভালো, সেরকম দেখে শুনে কেনাই ভালো। রেটিনল বলে কে কি বিক্রি করছে, তার মধ্যে রেটিনল আছে না জল আছে আমরা জানি না। ফলে সেইগুলো আন্দাজে পয়সা খরচা করার আগে ভালো ব্র্যান্ড কিছু কেনাই ভালো। প্যারাবেনস হচ্ছে একটা প্রিজারভেটিভ। মানে ধরুন আজকে বাড়িতে একটা রান্না করলেন, রান্নাটা কাল সকালের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, অথচ বাজারের যে ক্রিমটা বিক্রি হচ্ছে সেই ক্রিমটা 1 বছর তার এক্সপায়ারি ডেট, নষ্টই হচ্ছে না। এটা কি করে সম্ভব? যাই কিনে আনছেন খাবার বলুন, বাড়িতে নারকেল তেল অনেকে বানায়, গাছ থেকে নারকেল পেড়ে, তাদের বাড়িতে নারকেল তেল তৈরি করতে পারে, কিন্তু সেই নারকেল তেল কদিন টেকে? 1 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, 2 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ যেটা বাইরে থেকে কিনছেন সেটা 1 বছর থেকে যাচ্ছে, নষ্টই হচ্ছে না। কি করে সম্ভব হচ্ছে? এটাকে প্রিজার্ভ করার জন্য, এটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু কেমিক্যাল ইউজ করা হচ্ছে। সেই কেমিক্যালগুলোর মধ্যে প্যারাবেনস একটা।
আরো অনেক কিছু আছে, কিন্তু প্যারাবেনসটা খুব কমনলি মেশানো হয়, ফলে এটা একটা প্রিজারভেটিভ। সরকার বা বিজ্ঞান বলে দিয়েছে যে কত মাত্রায় এইগুলো মেশালে আমাদের ক্ষতি হবে না, ফলে আমরা সেই মাত্রায় মেশাতেই পারি, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা প্যারাবেনস যত কম পার্সেন্টেজই থাক তাতে তাদের রিয়াকশন হয়, ফলে তাদের যদি প্যারাবেনস মেশানো কোনো কসমেটিক্স ইউজ করে তাদের অ্যালার্জি হবে। ফলে প্যারাবেন্সের পার্সেন্টেজটা কম রাখতে হবে যাতে কোনো সমস্যা না হয়। এটা বেশিরভাগ লোকের জন্য প্যারাবেন্স বেশি মাত্রায় ব্যবহার করা যাবে না, কিন্তু ব্যবহার না করলে ক্রিমটা থাকবেও না। ফলে কম মাত্রায়, যেই মাত্রাটা সরকার বেঁধে দিয়েছে সেই মাত্রায়। ফলে আবার যে যে যা বিক্রি হচ্ছে বা যা বিক্রি করছে সেগুলো সঠিকভাবে যা বলছে তাই ভিতরে দিচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিছু কিছু মানুষের প্যারাবেনে অ্যালার্জি, তারা লাগাতে পারবে না, বাকিদের জন্য সমস্যা নেই। ফেস ওয়াশের উদ্দেশ্য হলো সাবানের মতো, মানে মুখটাকে ধোয়া। মুখ তো ধুতেই হবে, মুখের মধ্যে নোংরা বাইরে থেকে লাগছে, রাস্তাঘাটে বেরোলে ধুলোবালি লাগছে, ঘাম হচ্ছে, ঘামের মধ্যে আরো ধুলোবালি লাগছে, মুখটা পরিষ্কার তো আমাদের করতেই হবে। এছাড়া ভিতর থেকে তেল তৈরি হচ্ছে, কম বয়সে বেশি তেল, বেশি বয়সে কম, কিন্তু তেল তো কিছু তৈরি হয়ই, ফলে মুখটা চিটচিটে হয়ে যাচ্ছে, মুখ তো আমাদের ধুতেই হবে। কিন্তু যেহেতু আমরা শরীরের সমস্ত অর্গান, সমস্ত জায়গার তুলনায় মুখটার একটু বেশি যত্ন করি, মুখের জন্য আলাদা করে ওয়াশ তৈরি হয়েছে। যেমন বডির জন্য ওয়াশ, হাতের জন্য কিছু নেই, সারা গায়ের জন্য একটা, আর মুখের জন্য আরেকটা, একটু বেশি যত্ন। অসুবিধা কিছু নেই, মুখ ধুতে হবে, সেটা আপনি যেমন আপনার সামর্থ্য তেমন আপনি কিনবেন। আপনি যে বডি ওয়াশ ইউজ করছেন সেটা ইউজ করতে পারেন, যে সাবান ইউজ করছেন গায়ের জন্য সেটা মুখে ইউজ করতে পারেন। একই সাথে আপনি মুখের জন্য একটা আলাদাভাবে ফেস ওয়াশ ইউজ করতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। কিন্তু সেই ফেস ওয়াশটার কোয়ালিটি, যখন আপনি একটা আলাদা কিছু ইউজ করছেন মুখের জন্য গায়ের ছেড়ে, আপনি দুটো ইউজ করছেন, গায়ের জন্য একটা, মুখের জন্য একটা, তার মানে আপনি নিশ্চয়ই সেটা কিনতে পারছেন, সেই পয়সাটা আপনার আছে। যখন আপনি কিনছেনই তখন সেটার কোয়ালিটি আপনাকে জানতেই হবে, যে আমি যখন একটা খরচা করছি যেন আমি ভালো জিনিস ইউজ করি, ফলে সেই ফেস ওয়াশটা যেন অন্তত আপনার স্কিনটাকে বেশি ক্ষতি না করে ফেলে। ভালো জিনিস যা বলছে আর সত্যি সত্যি ভালো কিনা সেটাকে আপনাকে দেখে নিতে হবে। ফলে ফেস ওয়াশ ইউজ করতে পারেন, ক্লিনজার ইউজ করতে পারেন। দিনে আপনি কতবার রাস্তাঘাটে বেরোচ্ছেন, আপনার মুখে কত ধুলোবালি লাগছে, যে সারাদিন অফিসেই কাজ করছে আর যে সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, দুজনের মুখ সমান নোংরা হচ্ছে না। ফলে দুজনের মধ্যে কিন্তু সমানভাবে ফেস ওয়াশের প্রয়োজন নেই, বা একবার লাগালেও চলবে, আর যে বাইরে ঘুরতে ঘুরতে দুবার তিনবার লাগাতে হতে পারে, সেটা তার প্রয়োজন অনুযায়ী, কোনো অসুবিধা কিছু নেই, স্কিনটার ক্ষতি না হলেই হলো। এটা কিন্তু চিকিৎসার মধ্যে পড়ে যাচ্ছে, এটা আমাদের ঠিক পুজোর আগে আগে যে স্কিন কেয়ার সেটার মধ্যে ঠিক পড়ছে না, এটা একটা চিকিৎসার মধ্যে পড়ছে। যে মুখের কালো দাগ আছে, হ্যাঁ আমি হতে পারে পুজোর আগে আগেই ভালো করতে চাইছি, কিন্তু মুখের কালো দাগের হাজার রকমের রকম আছে। কোনটা কি জন্য হয়েছে, কোনোটা ব্রণ থেকে হয়েছে, কোনোটা পক্স থেকে হয়েছে, কোনোটা মেচেতা থেকে হয়েছে, কোনোটা সানলাইট লেগে হয়েছে, বা কোনোটা রোগ থেকে হয়েছে, নানা রকমের রোগ আছে। ফলে সেটার জন্য কিন্তু আমার মনে হয় এখানে বসে আমি কোনো ওষুধ বলে দেবো আপনি সেটা লাগাবেন, সেটা একদমই কার্যকরী হবে না। এটার জন্য স্কিনের ডাক্তারকে দেখিয়ে নেওয়াই ভালো। তবে কিছু জিনিস আছে যেগুলো আপনি স্কিন কেয়ার করতে পারেন, তাতে হালকা টুকটাক ব্যাপারগুলো ঠিক হতে পারে। ভিটামিন সি সিরাম আগেই প্রথম থেকে বলে আসছি, লাগাতে পারেন, দিনের বেলা সানস্ক্রিন লাগাতে পারেন। এইগুলো করলে স্কিনটা ভালো থাকবে। রেগুলার করে ফেস ওয়াশ ইউজ করুন, একবার দুবার যেটুকু যেমন আপনার প্রয়োজন, এতে স্কিন ভালো থাকবে। আলাদা করে দাগের চিকিৎসার জন্য ওষুধ বলা কিন্তু মুশকিল। ডার্ক সার্কেল বহু কারণে হয়। একটা হচ্ছে কিছু মানুষের চোখের পাশটা এমনিতেই কালো, সেটা রোগ নয়, দেখা যাচ্ছে তার মায়েরও কালো, ঠাকুমারও কালো, বা মায়েরও বাবারও কালো, তারও কালো। ফলে সেইগুলো কিন্তু গালের অন্য জায়গার তুলনায় চোখের তলাটা একটু বেশি কালো। আমাদের সবারই গালের বাকি জায়গার তুলনায় চোখের তলাটা একটু বেশি কালো, কিন্তু সেটা সবার জন্য সমস্যা নয়, তখন বেশি হলে সমস্যা। এখন যদি এটা বংশ পরম্পরায় চলতে থাকে, সেটাকে ওষুধ লাগিয়ে কমানো খুব মুশকিল। আমরা চেষ্টা করতে পারি, হয়তো 10% 15% কমবে, কিন্তু সম্পূর্ণভাবে গালের এইখানের কালার আর চোখের তলার কালার মেলানো সম্ভব নয়। আমরা একটা কথা বলে থাকি যে আমাদের মুখের স্কিনটার কালার কিন্তু এই সাদা কাগজটার মতো নয়, যে এইখান থেকে এই পর্যন্ত এক কালার, সেটা নয়। ডিফারেন্ট ডিফারেন্ট কালারই আছে আমাদের মুখের মধ্যে। কোথাও যদি কখনো বেশি হয়ে যায় সেই ডিফারেন্সটা, তখন সমস্যা হয়। কিছু নিয়ম কানুন আছে যেগুলো করলে
আমার যেটা ছিল না সেটা বেশি হয়ে যাচ্ছে, সেটা আটকানো সম্ভব। মানে আমার চোখের তলায় কালো ছিল না, হয়তো গত 1 বছর ধরে কালো। সেটা কেন হয়? যে কোনো কারণে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, ধরুন প্রেগনেন্সির সময় মেয়েদের মুখ প্রচন্ড তাদের দেখে ডাল লাগে, চোখের তলা তখন কালো হয়ে যায়। প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে মোটামুটি যখন আবার সে সুস্থ হয়ে উঠলো তখন সেটা ঠিক হয়ে যায়। আমার ধরুন কোনো ভারী অসুখ করলো, আমার যে কোনো টাইফয়েড হলো, ম্যালেরিয়া হলো, এমনকি ডায়রিয়া হলো, শরীরে আমার অসুস্থ, তখন চোখের তলা কালো হয়ে যায়। আমি ধরুন কাজের জন্য রাতে কাজ করি, দিনে ঘুমোই, তাহলে কিন্তু আমার চোখের তলা কালো হবে। শরীর কিন্তু রাতেই ঘুমোতে চায়। আর অনেকে ইচ্ছে করে রাত জাগেন। এই কিছুক্ষণ আগে একটা পেশেন্ট দেখলাম, তিনি বললেন রাতে ঘুমোতে ঘুমোতে 1টা, 1:30, 2টো বেজে যায়, সকালে উঠতে উঠতে 8টা, 8:30। আমি বললাম কেন? ছোট বাচ্চারা দিকে তাকিয়ে বললো ও তো। তারপর আমি বললাম যে বাচ্চার জন্য আপনি জাগেন না আপনার জন্য বাচ্চা জাগে? দেখা গেল মায়ের জন্য বাচ্চা জাগে, বাচ্চা ঘুমোচ্ছে না, মা ঘুমোচ্ছে না বলে, মা মোবাইল ঘাটছে, বাচ্চাও জেগে আছে, সবাই জেগে আছে। এইগুলো অহেতুক করে রাতে ঘুম যদি নষ্ট না হয়, আমাদের 7 ঘন্টা ঘুমটা খুব জরুরি। ফলে 7 ঘন্টা ঘুমটা মানে এটা কিন্তু নয় যে 4টের সময় ঘুমোতে শুরু করলাম। তাড়াতাড়ি ঘুমোতে শুরু করে তাড়াতাড়ি উঠে পড়লে শরীর ভালো থাকবে, চোখের তলাটা ভালো থাকবে। এছাড়া আমাদের ওভারঅল হেলথ খেয়াল রাখতে হবে যেন শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে। জল বেশি খেতে হয়, ফল খেতে হয়। শরীর সুস্থ থাকলে গালও সুস্থ থাকবে, চোখের তলার কালো দাগ কম থাকবে। চুল শরীরেরই অঙ্গ। ফলে শরীর যদি যে কোনো কারণে অসুস্থ থাকে, যেটা আমরা বাইরে থেকে বুঝতেও পারি না, বহু সময় চুল পড়তে থাকে। যে কোনো ভারী অসুখ করার 2 থেকে 3 মাসের মাথায় হঠাৎ করে অনেক চুল পড়তে থাকে। আমরা কোভিডের সময় দেখেছি এই ঘটনাটা। কোভিড হয়েছে, এমনকি এমন হয়েছে যে পেশেন্ট জানেও না তার কোভিড হয়েছে, ভালো করে জ্বরটাও হয়নি, কিন্তু ঠিক 2.5-3 মাসের মাথায় প্রচন্ড চুল পড়তে থাকে। এই একই ঘটনা অনেক ভারী অসুখে দেখা যায়। টাইফয়েডের পরে তো খুব কমনলি হয় এটা, যে শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, তার ঠিক 2-3 মাসের মাথায় প্রচন্ড চুল পড়তে আরম্ভ করেছে। এটা বলার উদ্দেশ্য হলো যে শরীরের যে কোনো কারণে শরীর যদি খুব দুর্বল হয়ে পড়ে, চুলের গোড়া ওই সময়টা নষ্ট হয়। নষ্ট হওয়া চুল ঝরে পড়তে 2-3 মাস সময় লাগে, সঙ্গে সঙ্গে চুলটা পড়ে না। এছাড়া কিছু মানুষ থাকেন যারা ধরুন নানা রকমের নিউট্রিশনের সমস্যায় ভুগছেন, ভালো করে খাওয়া দাওয়া করছেন না, সে খুব ডায়েটিং করছে, সে ভাবছে না যে তার শরীরের তাতে হয়তো তার যেটুকু সে খাচ্ছে তাতে তার সমস্ত চাহিদা মিটছে কিনা, সে কম খাচ্ছে, শরীর ভালো করার জন্য কম খাচ্ছে, কিন্তু কম খেতে খেতে এমন জায়গায় পৌঁছে গেছে শরীরের চাহিদা মিটছে না। তার এফেক্ট কিন্তু চুলের গোড়ায় পড়বে, চুল কিন্তু পড়তে শুরু করবে। যে কোনো ক্র্যাশ ডায়েটিং এর পরে কিন্তু এই ঘটনাটা ঘটে। এছাড়া আমি রাতে ঘুমোচ্ছি না, সেটা একটা কারণ। আমার শরীরে কোনো ক্রনিক রোগ আছে যেটার খবর আমি রাখি না। টিবি হলে বা ধরুন অন্য বহু রোগ আছে, যে রোগগুলো ক্রনিক, মানে অনেক দিন ধরে একটা মানুষ ভুগতে থাকে, সেই রোগের সময় কিন্তু চুল পড়তে থাকে। এছাড়া কোনো ভারী অসুখে ধরুন কোনো ওষুধ ইউজ করছে, আপনারা অনেকেই দেখে থাকবেন ক্যান্সারের সময় ক্যান্সারের চুলটা পড়ে যায় না, ক্যান্সারের ওষুধ ব্যবহার করার পর চুলটা পড়ে যায়, কিন্তু তাতে কোনো সমস্যা কিছু নেই, কারণ সেটা ফিরে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত শরীরের মধ্যে আঘাতগুলো আসে, সেই ওষুধ থেকেই হোক, রোগ থেকেই হোক, ডায়েটিং করতে গিয়ে হোক, যদি কোনো কারণের জন্য চুল পড়ে যায়, সেই কারণটা চলে গেলে কিন্তু আবার নতুন চুল তৈরি হয়ে যায়। সেই হোক ডায়েটিং করতে গিয়ে, শরীর সবকিছু নিজে থেকেই ঠিক করে নেয়। কিন্তু যদি কেউ ক্রনিক ভাবে নিজের শরীরের দিকে যত্ন না করে, ধরুন খাচ্ছে না ভালো করে এবং সেটা দিনের পর দিন করেই যাচ্ছে, তখন কিন্তু খুব মুশকিল। তখন সেটা তাকে বোঝাতে হবে যে চুল পড়ে যাচ্ছে মানে তোমার শরীরের অভাব রয়েছে, সেটা তুমি মেটাও। চুল স্ট্রেট করতে আমরা বারণ করি, তার কারণ চুল দেখে নরম মনে হয়, কিন্তু সেই নরম জিনিসটাও যদি আমরা জোর করে, যে চুলটা বেঁকা সেটা জোর করে টেনে সোজা করে দিলাম, যেটা সোজা সেটাকে জোর করে টেনে বেঁকিয়ে দিলাম, এতে চুলের মধ্যে যে স্ট্রাকচার থাকে, চুলের মধ্যে হাড় থাকে না, চুল শক্ত নয়, কিন্তু কিছু থাকে। কি থাকে? প্রোটিন থাকে, প্রোটিনের একটা স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারটাকে ভেঙে তার কিন্তু আমরা শেপটা বদলাই, গোটানো চুলকে সোজা করি, সোজা চুলকে গুটিয়ে আবার কার্ল করে ফেলি, এতে কিন্তু চুলের ভেতরের প্রোটিন স্ট্রাকচারটা ভেঙে যায়।
এই ভেঙে যাওয়া কিন্তু প্রথম দিকে সৌন্দর্যের একটা সব মানে যেটা চাহিদা সেটা মিটলো, কিন্তু লং টার্মে কিন্তু চুলটার কিন্তু ভালো ক্ষতি হয় এবং কিন্তু সেই চুল কিন্তু অকালে ভেঙে যায়, গোড়া থেকে ভেঙে যেতে থাকে। ফলে এবং সেটা কিন্তু ঠিক হতে চায় না, বহুদিন সেটা চলতে থাকে। কাজেই এটা কিন্তু আমরা খুব একটা সাজেস্ট করবো না। এখন ধরুন আপনি এমন একটা প্রফেশনে আছেন, আপনি সিনেমা করেন, আপনাকে সেখানে স্ট্রেট চুল করতেই হবে, ফলে আপনি সেটার জন্য রিস্ক নেবেন, শুধু সৌন্দর্যের জন্য এতটা রিস্ক না নিয়ে ভালো। কালার মানুষে অনেক কারণে করে। ধরুন আমাদের মতো বয়সে পৌঁছে যাদের চুল সাদা হয়ে যাচ্ছে, মহিলা বা পুরুষ সবারই, কিন্তু সে সেই সাদা চুলটাকে মন থেকে মেনে নিতে পারছে না, বা তার প্রফেশনের জন্য বা যে কোনো কারণেই তার পক্ষে সেই সাদা চুল নিয়ে বেরোনো সম্ভব নয়। সে মানসিকভাবে মেনে নিতে পারছে না, বা যেখানে যাচ্ছে অন্যটা মেনে নিতে পারছে না, সেখানে চুল একটা রং করার ব্যাপার থাকে। আরেকটা থাকে এই অকেশন গুলোতে, আজকাল তো ট্রেন্ড হয়েছে শুধু কালো নয়, লাল, নীল, হলুদ, সবুজ, যতগুলো রং অ্যাভেলেবেল সব রং দিয়েই মানুষ চুল রং করে ফেলছে, জামা কাপড়ের মতন। যে কত রকমের জামা কাপড় রং হতে পারে, চুলও তত রকমের হতে পারবে। ফলে এটা একটা সৌন্দর্যের পার্ট, কিন্তু মনে রাখতে হবে এগুলো কেমিক্যাল। এই কেমিক্যালটা নর্মালি যদি যে যে রং দিয়ে আমরা কাগজে আঁকি সেই রং চুলে লাগালে কিন্তু লেগে থাকে না। কাজে যে রংটা চুলে লাগাচ্ছি আমরা, সেই রংটাকে চুলের ওই তেলতেলে চুলের মধ্যে লাগিয়ে রাখার জন্য কিন্তু আমাদের চুলের কিছুটা হলেও ক্ষতি হয়। যাতে চুলটাকে প্রথমে কিভাবে রংটা ধরে, প্রথমে চুলটাকে একটু রুক্ষ শুষ্ক সূক্ষ্ম করে নেওয়া হয়, তেলতেলে জিনিসে রং ধরতে চায় না। ফলে চুলটাকে একটু উপর দিকের জিনিসটাকে, সারফেসটাকে একটুখানি রুক্ষ করে নিয়ে তারপরে রংটাকে দেয়া হয়, যাতে রংটা থাকে। চুলের সারফেসে যে প্রোটিনের কেরাটিন লেয়ারটা আছে সেটাকে রুক্ষ করে দেওয়া হয়, সেটাকে ফুটো ফুটো করে দেওয়া হয়, তার মধ্যে রংটা ঢোকে। এতে চুলের তো ক্ষতি হয়ই, আমরা যতই বলি তাহলে চুলের এতে কিছুটা হলেও ক্ষতি হয়। সেই ক্ষতিটা আবার শরীর মেকআপ করে নেয়, নতুন চুল যখন তৈরি হয় সেই চুলের ক্ষতিটা থাকে না। কিন্তু ধরুন সস্তা রংগুলো, সেই সস্তা কতটা চুলের ক্ষতি করলে এই চুলটার পার্মানেন্টলি ক্ষতি হবে না, সেটা একটা ব্যালেন্স আছে। বড় কোম্পানিগুলো রিসার্চ করে এটা বার করেছে যে এতটা কেমিক্যাল দিলে চুলের যেটুকু রাফনেস তৈরি হচ্ছে তাতে চুলের পার্মানেন্টলি ক্ষতি হচ্ছে না। কিন্তু এতে কি হয়, চুলের রংটা বহুদিন থাকে না, অল্প কদিন পরে চুলের রংটা আস্তে আস্তে উঠতে থাকে, কিন্তু তাতে চুলটাও ভালো থাকে। এবার আপনি চাইছেন আমি চুল এমন রং করবো চুলটা আমার আগামী 3 মাসে যেন নর্মাল না হয়, কালোই থাকে, বা যে রং করবো সেই রংটাই থাকে, এতে চুলটাকে বেশি ড্যামেজ করতে হচ্ছে, রঙের কনসেন্ট্রেশন বাড়াতে হচ্ছে, ক্ষতিকারক কেমিক্যাল গুলোর কনসেন্ট্রেশন অনেক বাড়াতে হচ্ছে, এতে কিন্তু চুলের ক্ষতি হচ্ছে। ফলে টেম্পোরারি যতটা কম দিন থাকে রংগুলো, যাতে চুলের ক্ষতিটা কম হচ্ছে সেগুলো করাই ভালো। ট্যান ট্যান যেটুকু পড়ে গেছে সেটা তোলার জন্য কিছু চিকিৎসা আছে, কেমিক্যাল পিল করা যেতে পারে, বা যদি আরেকটু খরচা করতে চান হয়তো একটু লেজার টোনিংও করা যেতে পারে। এছাড়া ভিটামিন সি সিরাম লাগালে তো চুলের এই স্কিনের একটুখানি ট্যান চলেই যাবে। সানস্ক্রিন আগে এবং পরে সবসময় লাগাতে হবে। এগুলো মোটামুটি ঘরোয়া টিপস, যদি বেশি থাকে তাহলে চিকিৎসা করাতে হবে। প্রথম হচ্ছে আপনার মেকআপ আপনি কারোর সাথে শেয়ার করবেন না। মেকআপের সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে যেগুলো টিউব ফর্মে পাওয়া যায় সেগুলো বেটার, কারণ আপনি চাপছেন, বেরোচ্ছে, লাগাচ্ছেন। যেগুলো কৌটোর মধ্যে পাওয়া যায় সেটাতে আপনি হাত দিচ্ছেন বা ব্রাশ দিচ্ছেন, এবং সেটা কিন্তু প্রতিদিনই দিচ্ছেন, এবং তারপরে আপনি হাতটা ধুয়ে ফেলছেন, ব্রাশটা কিন্তু যেখানে সেখানে রেখে দিচ্ছেন। সেই ব্রাশ থেকে কিন্তু মেকআপের কন্টেনারে কৌটো টাইপের হলে সেটা কিন্তু ইনফেকশন হতে পারে। আর এই ইনফেকশন বহুগুণে বেড়ে যাবে যদি সেই একই ব্রাশ 4 জন ইউজ করছে। ফলে সেই জন্য পার্লার থেকে সমস্যাগুলো বেশি হয়। একই ব্রাশ, একই মেকআপের ক্রিম সবাই ইউজ করছে, সেটা গন্ডগোল। অনেকে ক্রিমটা নিয়ে গেল, ব্রাশটা নিয়ে গেল না, সেই ব্রাশটা হয়তো অন্য 10 জন ইউজ করেছে, সেখান থেকে ইনফেকশন হতে পারে। কাজেই বলি যে আপনার মেকআপ আপনার, সবকিছু আপনার, এতে রোগ ছড়ানোর সম্ভাবনা কম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেকআপ যেটা আপনি বহুদিন করে আসছেন, যেটাতে আপনার কোনো সমস্যা নেই, সেটাই করুন। রোজ রোজ এক্সপেরিমেন্ট করে নতুন নতুন মেকআপ কিনবেন না। কোন মেকআপে কি কেমিক্যাল আছে আপনি জানেন না, আপনার স্যুট করছে কিন্তু আপনি জানেন না। ফলে এক্সপেরিমেন্ট কম করা ভালো, ভালো কোনো ব্র্যান্ড যেটা আপনার স্যুট করেছে সেটাতে স্টিক থাকাই ভালো। আর আপনার যদি গালে ব্রণ হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে আপনি এমন মেকআপ ইউজ করবেন যেটা একটু হালকা,
যখন কোনো ব্র্যান্ড যেটা আপনার স্যুট, যখন ব্রণ হওয়ার বয়স চলে গেল তখন আপনি একটু ভারী মেকআপ ইউজ করতে পারেন। তার কারণ মেকআপ আলটিমেটলি আমাদের গালের এই যে ছিদ্রগুলো যেগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দিয়ে যদি বহুক্ষণ বন্ধ রাখে মুখের ভেতর থেকে তেলটা বেরোতে পারবে না। একটু বেশি বয়সে কোনো সমস্যা নেই, তেলটা কম বেরোচ্ছে, কম বয়সে প্রচুর তেল বেরোচ্ছে, সেটাকে আপনি আটকে দেওয়া মাত্রই গালে ব্রণ হয়ে যাবে। ফলে সেটা খেয়াল রাখতে হবে, এবং মেকআপ করলে তাড়াতাড়ি সেটাকে ধুয়ে ফেলাটা কিন্তু আপনার কর্তব্য। ভুলে গেলে চলবে না। পুজোর ঠাকুর দেখতে বেরোলেন, এসে ঘুমিয়ে পড়লেন, পরের দিন সকালে থেকে গেল, স্নান করার আগে পর্যন্ত ধুলেন না, এতে কিন্তু সমস্যা হবেই। ফলে মেকআপ করুন, কিন্তু আপনার বয়স অনুযায়ী এবং কম সময়ের জন্য। আজকের এই স্কিন নিয়ে যে কথাটা বললাম, এরকম আরো বহু রোগ বিষয়ক আলোচনা এই চ্যানেলটাতে হয়, যেটার নাম ডক্টর সাপোর্ট বাংলা, কথায় কথায় সুস্থতার আশ্বাস। এতে নজর রাখুন, অনেক কিছু জানতে পারবেন।